পর্যন্ত যতটুকু হয়েছে জজ সাহেব সমস্ত কিছু দেখেছেন, বেশ কিছু জিনিস বলেছেন, যেমন হচ্ছে উনি কোনো রকমভাবে ফার্দার যে সমস্ত কাজগুলো আছে, আগে যে সমস্ত অ্যালিগেশন রয়েছে ওরকম টাইপের কোনো ধরনের কাজের সঙ্গে ইনভলভ হতে পারবেন না। ওনাকে ওনার পাসপোর্টটাকে সারেন্ডার করতে হবে। এছাড়া বাদবাকি যেগুলো থাকে নর্মাল কন্ডিশন। এখনও পর্যন্ত হিসেব মতো 2টো মামলা বাকি ছিল। এই 2টো মামলাতে এখন আমাদের মহামান্য আদালত বেল দিয়েছেন। 389 মামলা ছিল, তার ভেতর থেকে সিবিআই বেশ কিছু মামলা ওখানে টেক ওভার করে সুব্রত চট্টরাজ জাজমেন্টের পরে, এবং বাদবাকি যে সমস্ত যেগুলো ছিল সেইগুলো হচ্ছে আপনার স্টেট ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে ছিল। তারা এখন ইনভেস্টিগেশন করছিল, সবগুলোতেই সাবসিকুয়েন্টলি বেল হয়েছে। এই 2টো মামলা বাকি ছিল, সেই মামলাতে আজকে এখন বর্তমানে বেল। ভোটের মুখে 13 বছর পর জেল মুক্তি ঘটতে চলেছে সারদা কর্তা সুদীপ্ত সেনের। বারাসাত থানার করা 2টি মামলাতেও জামিন পেয়ে গেলেন সুদীপ্ত সেন। দেশ জুড়ে 389টি মামলা তার বিরুদ্ধে হয়েছিল, 387টি মামলাতেই জামিন পেয়ে গেছিলেন সুদীপ্ত সেন। শুধু 2টি মামলায় জামিন ছিল না, 2টি মামলার ক্ষেত্রে জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ আগামীকালই আইনজীবীদের একটা বড় অংশের মতে জেল মুক্তি ঘটতে চলেছে সুদীপ্ত সেনের। এর ফলে সুদীপ্ত সেনের জেল মুক্তির আর কোনো আইনি বাধা রইল না। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। তার মানে সব ঠিকঠাক থাকলে সৌভিক, আগামীকালই 13 বছর পর ভোটের ঠিক মুখে জেল মুক্তি ঘটতে চলেছে সারদা কর্তার। দেখো, একদমই কলকাতা হাইকোর্টের তরফ থেকে এখনো পর্যন্ত যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্ত পূরণ করতে পারলে সারদা কর্তা সুদীপ্ত সেন তিনি আগামীকাল জেল থেকে বেরোতে পারেন, সেই সম্ভাবনাই কিন্তু এই মুহূর্তে প্রবল। এখন তুমি জানো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্তে বলা হয়েছে যে 5,000 টাকার বন্ডে তার এই জামিনের আবেদন মঞ্জুর করা হলো। তার পাশাপাশি তাকে বলা হয়েছে এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তাকে সব রকমভাবে সাহায্য করতে হবে, তাকে পাসপোর্ট জমা রাখতে হবে, তাকে থানায় গিয়ে হাজিরা দিতে হবে, এবং ট্রায়ালের সময় বলা হয়েছে যে প্রত্যেক দিন ট্রায়ালের সময় তাকে ফিজিক্যালি বা ভার্চুয়ালি তাকে হাজিরা দিতে হবে। এই সমস্ত শর্ত আরোপ করে তার জামিনের যে আবেদন ছিল সেই জামিনের আবেদন আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে মঞ্জুর করা হয়েছে। এখন এই কলকাতা হাইকোর্টের সামনে যে 2টি আবেদন তিনি করেছিলেন সেই 2টি আবেদনই বারাসত থানায় যে 2টি মামলা হয়েছিল এবং এরাজ্যের পুলিশের তরফ থেকে যে মামলা হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে তার আবেদন মঞ্জুর করা হলো। এখন 2013 সালে এই 2টি মামলা হয় এবং সেখানে বলা হয়েছিল যে বারাসাত পিএস কেস নাম্বার 901 এবং 937 এই 2টো কেসের ক্ষেত্রেই কিন্তু তার আবেদন আজকে মঞ্জুর করা হয়েছে। এবং সেখানে প্রথমত তাদের আইনজীবী অর্থাৎ অভিযুক্ত পক্ষের যারা আইনজীবী ছিলেন, সুদীপ্ত সেনের যারা আইনজীবী ছিলেন, তাদের বক্তব্য ছিল এর ক্ষেত্রে যে প্রথম মামলা ছিল সেই প্রথম মামলার ক্ষেত্রে 2014 সালে পুলিশের তরফ থেকে একটা চার্জশিট পেশ করা হয়, কিন্তু সেই চার্জশিট পেশ করার পরে আইন মোতাবেক অভিযুক্ত পক্ষের যে ডকুমেন্ট প্রাপ্য থাকে সেই ডকুমেন্ট কিন্তু 1 দশকের বেশি সময় কেটে যাওয়ার পরেও তারা এখনো পর্যন্ত হাতে পাননি। ফলে এই গোটা মামলার যে বিচার প্রক্রিয়া কবে সেটা গিয়ে সম্পূর্ণ হবে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। 1, 2 বলা হয়েছিল যে এই বারাসত থানার দ্বিতীয় যে কেস রয়েছে সেই দ্বিতীয় কেসে এখনো পর্যন্ত যে পুলিশের কাছে অরিজিনাল ডকুমেন্ট ছিল সেই অরিজিনাল ডকুমেন্ট কিন্তু মিসিং হয়ে গিয়েছে, অরিজিনাল ডকুমেন্ট হারিয়ে গিয়েছে। ফলে যে ক্ষেত্রে এই মামলার যে অরিজিনাল ডকুমেন্ট ছিল সেটাই যখন হারিয়ে গিয়েছে তার বিচার প্রক্রিয়াও কিন্তু শুরু বা শেষ হওয়া সেটা কিন্তু অত্যন্ত কষ্টকর। ফলে যে মামলাগুলোর এখনো পর্যন্ত ট্রায়াল বা বিচার প্রক্রিয়া এই দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও শুরু হয়নি, সেটা কবে শেষ হবে সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত তথ্য কলকাতা হাইকোর্টের কাছে নেই। এছাড়াও তুমি জানো যে এই গোটা ঘটনার পরে যখন দেশ জুড়ে মামলা হয় তখন কিন্তু সারদা কর্তা সুদীপ্ত সেন এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে 389টা মামলা হয়েছিল, যার মধ্যে 77টা মামলা সিবিআই এর তরফ থেকে করা হয়েছিল। ফলে তুমি বুঝতে পারছো যে এই সিবিআই এর তরফ থেকে যে মামলাগুলো করা হয়েছিল কলকাতা হাইকোর্টের কাছে এই বক্তব্যটাও স্পষ্ট করে বলা হয়েছিল যে এতদিন কেটে যাওয়ার পরেও সিবিআই এর সেই মামলাগুলোর ক্ষেত্রেও এখনো পর্যন্ত ট্রায়াল বা বিচার প্রক্রিয়া শুরু হয়নি। ফলে এক কথায় বলা যায় যে অভিযুক্ত পক্ষ অর্থাৎ সুদীপ্ত সেনের আইনজীবীদের বক্তব্য হলো যে কোনো মামলার ক্ষেত্রেই কিন্তু কার্যকরীভাবে ট্রায়াল বা বিচার প্রক্রিয়া এখনো শুরু করা সম্ভব হয়নি। ফলে একটা ঘটনা ঘটে যাওয়ার 13 বছর পরেও যে মামলাগুলোর বিচার প্রক্রিয়াটাই শুরু করা যায়নি তার শেষ কিন্তু অন্তহীন বলে তারা মনে করছেন, বা শেষ কোথায় সেটা কিন্তু তারা বুঝতে পারছেন না। ফলে কলকাতা হাইকোর্টের কাছে তাদের আবেদন ছিল যে সুদীপ্ত সেন তিনি এই মুহূর্তে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, তার চিকিৎসার প্রয়োজন রয়েছে, কিন্তু তার চিকিৎসাও ঠিকঠাকভাবে হচ্ছে বলে তারা মনে করছেন না। ফলে সেই কারণে অবিলম্বে যে কোনো শর্তে তার জামিনের আবেদন মঞ্জুর করা হোক
সেইটা কিন্তু তাদের কলকাতা হাইকোর্টের কাছে মূল বক্তব্য ছিল। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের যেটা বক্তব্য ছিল যে এই গোটা ঘটনার পরে দেখা গিয়েছিল, বা কলকাতা হাইকোর্টের যে মনোভাব ছিল যে এই গোটা ঘটনার পরে দেখা গিয়েছিল সরকারের তরফ থেকে হোক বা কলকাতা হাইকোর্টের তরফ থেকে হোক একাধিক ভুয়ো অর্থলগ্নি সংস্থার আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য একাধিক সময়ে একাধিক কমিশন গঠন করা হয়েছিল। সেটা একেবারে আমি এইখানে একবার সৌভিক তোমাকে থামাচ্ছি। যাবতীয় শর্ত মানা সম্ভব হলে আগামীকালই জেল মুক্তি ঘটতে চলেছে সুদীপ্ত সেনের। একবার শোনায় আইনজীবী কি বলছেন। সুদীপ্ত সেনের জেল মুক্তির সম্ভাবনা উজ্জ্বল হতেই তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়ে গেছে। বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে সুদীপ্ত সেন বাইরে বেরিয়ে এলে দুর্নীতির আরো অনেক দিক প্রকাশ্যে চলে আসবে। কি বলেছেন দেখব। সুদীপ্ত সেন জেল থেকে মুক্তি পেলে আমরা অনেক কিছু তথ্য জানতে পারবো বলে মনে করি। কারণ সুদীপ্ত সেনের টাকাতেই মমতা ব্যানার্জি এর আগে নির্বাচন করে ক্ষমতায় আসবার রাস্তা প্রকল্পের কথা মনে আছে আপনাদের? কালিম্পংয়ের ঢেলো পাহাড়ে মমতা ব্যানার্জি সুদীপ্ত সেনের যে বিখ্যাত বৈঠক, তারপর সুদীপ্ত সেনের পক্ষ থেকে মমতা ব্যানার্জিকে শয়ে শয়ে কোটি টাকা ডোনেশন, এবং তারপর ভোট, তারপর জেল, তারপর আমাদের তৃণমূল দলের প্রবক্তার জেল, মানে মুখপত্রের সেই মুখপত্রের বক্তব্য অনুযায়ী মমতা ব্যানার্জি সারদার টাকা খেয়েছে। সব কিছু তথ্য হয়তো বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল হবে যদি সুদীপ্ত সেন দৃঢ়তা দেখায়। অধীর রঞ্জন চৌধুরী যখন বলছেন যে সুদীপ্ত সেন বাইরে বেরিয়ে এলে দুর্নীতিতে তৃণমূলের যোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্ত থাকার যে অভিযোগ সেই নিয়ে অনেক তথ্য সামনে আসবে। পাল্টা দেবাংশু ভট্টাচার্য কি বললেন শুনবো। দীপ্ত সেন তো এতদিন সিবিআইয়ের কাছেই ছিল, তাদের কেন্দ্রীয় এজেন্সির হেফাজতেই ছিল গত 13 বছর ধরে। তো গত 13 বছরে কি তাহলে তাকে দিয়ে কিছু বলানো গেল না বা বার করানো গেল না? প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে হঠাৎ করে রাকেশ সিং এর জামিন হয়ে গেল ভোটের আগে, হয়েই তিনি ক্যান্ডিডেট হলেন। তো আমাদের বক্তব্য হচ্ছে এই যে সব জামিনের গল্পগুলো এক একটা ইলেকশনের টাইমে, কখনো লোকসভার আগে, কখনো বিধানসভার আগে, তার পেছনে কি কোনো প্রেশার আছে যে তোমাদের এই শর্তেই জামিন করাবো, যে বেরিয়ে কুৎসা করতে হবে, বেরিয়ে লোকের নামে নিন্দা মন্দ করতে হবে? আমরা জানি না, কারণ এই ফরম্যাটটা তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই নির্দিষ্ট ফরম্যাটে 2024-এর লোকসভার আগেও দেখেছি, এবারও জামিন আমরা দেখলাম। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো যে চলছে বাংলার মানুষের কাছে এগুলো জানা হয়ে গেছে। আর যদি তার কিছু বলার থাকে তিনি কেন এতদিন কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে বলেননি? আমার তো প্রশ্ন সেটা। কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে বললে তারা তো তাহলে কোর্টে প্লেস করতেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।